আসসালামু আলাইকুম। কুষ্টিয়া সদর হাসপাতালে আসলে বিভিন্ন দালাল চক্র এবং নানা কিছুর বিরুদ্ধে অভিযান চলছে। দীর্ঘদিন ধরে কুষ্টিয়া সদর হাসপাতালে বিভিন্ন ধরনের অনিয়ম, ওষুধ বাণিজ্য সহকারে দালাল চক্রকে নিয়ে আসলে বিভিন্ন রকম কথাবার্তা চলে আসছে, বিভিন্ন তথ্যবার্তা এবং বিভিন্ন নিউজের পরিপ্রেক্ষিতে আসলে কুষ্টিয়া সদরে না এটা বললেন না কিন্তু স্যার দেখছি ব্যাপারটা প্রমাণ আছে হাসপাতালে দীর্ঘদিন ধরে চলা অনিয়মের বিরুদ্ধে প্রশাসন বারবার সচেতন হওয়ার পরও নানা বড় বড় দালাল চক্র আসলে কুষ্টিয়া সদর হাসপাতাল দালাল চক্র আসলে এখন আসলে তাদের সত্যতা যাচাই চলছে। বলছে কি কি এভিডেন্স আছে আমরা শুনবো। সিরিয়াল ব্রেক করে দেখাবে না, সিরিয়াল ব্রেক করে দিতে আলাদা ডাকতেছি আমাদের লোক তো এনে ছিল আলাদা কথা বলে না 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 আমি দাঁড়াও। হ্যাঁ আসবো আমি পরে আসতে বলবো। অভিযুক্ত গোষ্ঠী আসলে ভাই ভাই সরি সরি আপনাদের ভিডিও সব দুনিয়া রয়েছে
বিভিন্ন অভিযোগের আসলে অভিযান পরিচালনা হচ্ছে। দীর্ঘদিন ধরে আসলে শোনা যাচ্ছে কুষ্টিয়াতে দালাল চক্র ছেয়ে গেছে কুষ্টিয়া সদর হাসপাতাল। দালাল চক্রের মাধ্যমে আসলে রোগীরা দিনের পর দিন হয়রানির শিকার হচ্ছে। দিনের পর দিন হয়রানির শিকার যাতে আসলে বিভিন্ন স্পেসিফিক সুনির্দিষ্ট তথ্য সাপেক্ষে এই অভিযান পরিচালনা হচ্ছে। আমরা এখন আছি আসলে কুষ্টিয়া 250 বিশিষ্ট জেনারেল হসপিটালে। এখানে চলছে আসলে এই দালাল চক্র আসলে কিছুদিন ধরে অভিযান চললে কিছুদিন অফ থাকে, আবার চলার অভিযানের পরবর্তীতে আবার তারা সক্রিয় হয়ে ওঠে। পত্রিকাতে আসলে দীর্ঘদিন ধরে চলমান এই দালাল চক্র হাসপাতালকে জিম্মি করে রেখেছে তার বিরুদ্ধে সদর নির্বাহী কর্মকর্তা পার্থ প্রীতম সিংহের নেতৃত্বে এই অভিযান পরিচালনা হচ্ছে। আমাদের গায়ে কাদা মারতে মারতে এমন অবস্থা হয়ে গেছে, সব এই ছেলেগুলোকে সম্ভবত এখানে ধরে আনা হয়েছে। সহযোগিতা আমি একটু হাসপাতালে হাসপাতালে ডিউটি আছে তো না, আমি হাসপাতালে আসিনি স্যার। আমাকে ওই কমফোর্টেতে ধরে স্যার মিথ্যা কথা বলছেন স্যার। পুরো হসপিটাল রাউন্ড দিয়ে আমরা পুরো হসপিটাল রাউন্ড দিয়ে আপনি রাউন্ড দিয়ে একটা রুগীর ভাষা কাটছেন, এর আগে আমরা ফের নিয়ে চলে গেলাম হসপিটাল। আমরা এরকম স্যার যে রুগীগুলো ভাষার করে কমফোর্টেতে আমি সেই রুগীগুলো কারি যদি বিশ্বাস না করে ছেলে পেলে পাঠান, অলরেডি ভাউচার নিয়ে বসে আছে। আমি সে আমাকে ডাকেছে, আমার সাক্ষী আমি আলিমেন স্যার। ওই কমফোর্টের মানে যে রুগীগুলো ভাউচার করে সেই রুগীগুলো মানে আমি টেনে নিয়ে যাই। আমি মিথ্যা কথা বলবো না আমি উনি যে সিস্টেম হচ্ছে না আপনি উনি বলেছেন এজন্য স্টাফ বলছে কার্ড কোথায় আছে বললাম কার্ড অফিসে দিয়ে জি আমার কাছে নাই। না স্যার পাসওয়ার্ডটা বলেন। না 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 আমি তো পুরো কার্ড আপনি বলছেন আমার অফিসে কার্ড আছে বলছেন না। এখানে নামে একটা পরে কেটে করা আছে না বয়স ছিল 170, সেটা কেটে করা আছে 80।
রুম নম্বর ছিল 2, পরে কেটে করা হয়েছে 8 থেকে 8 ছিল পরিবর্তন করা হয়েছে এবং তিনি আউটডোর ওষুধ দিতে ছেলের নাম হচ্ছে কখনো কখনো প্রতারণার আশ্রয় নিয়ে বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে নিয়ে যাচ্ছে অথবা তাদের কাছ থেকে কখনো কখনো টাকা নিচ্ছে এরকম একটি অভিযোগ পাওয়া আমরা অভিযোগগুলো খতিয়ে দেখার জন্য অভিযোগ পরিচালনা করছি আমাদের অভিযান চলমান শেষ হলে আমরা বিস্তারিত বলবো আমরা 4-5 জনকে আমরা ধরেছি দেখে যদি মনে হয় যেমনটা আসলে ঘটছে না আসলে তারা অভিযানে 5 থেকে 6 জন আটক হয়েছে তা আসলে সত্যতা যাচাই হচ্ছে সত্যতা যাচাই বাছাই শেষে আসলে তাদেরকে আইনের মধ্যে সমর্থন করা হবে বিভিন্ন রোগীদের কাছ থেকে টাকা নেওয়া এবং সিরিয়াল ভঙ্গ করে নানান ওষুধ পানিত্য সহ নানান তারা সুনির্দিষ্ট প্রমাণের বিরুদ্ধে অভিযান অনিয়ম চালাচ্ছে তার পরিপ্রেক্ষিতে আসলে কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতিমশীলের নেতৃত্বে এই উদ্যোগ এশিয়া ডায়াগনস্টিক সেন্টার ওনার একজন পরিচিত মানুষ সাথে বলতেছে সে এখানে দেখে সুফিয়া নামে একটা কাগজ নিয়েছে। সুফিয়া তার বয়স ছিল 70 বছর এবং তার রুম নম্বর ছিল 8। পরে সেটা এডিট করে বা কাটাকাটি করে এখানে বানানো হয়েছে বাসেনা, বয়স বানানো হয়েছে 80, রুম নাম্বার বানানো হয়েছে 2। এই এটা করছে স্ক্যামটা উনি করছে। এটা আসলে উনি দালাল না, উনি ওষুধ দিতে আসছেন। দালাল কিনা এটা আমি জানি না, তবে উনি ওষুধ দিতে আসছেন। রোগী এখানে বুঝছেন নাই, সে বলছে তার রোগী আছে বাড়িতে, আর আমার বাড়িতে রোগী আছে, ঠিক আছে, আমি রোগীর জন্য ওষুধ দিতে আসলাম। সে টিকিট তো কাটা লাগবে অথবা যে নামে ছিল সে নামে, কিন্তু এখানে নামেও কাজ হবে। তার মানে টিকিট এখান থেকে নিয়ে যে বাইরে থেকে বানিয়ে চলছে। আমাদের এলাকারই লোক আমাদের টাকার বিনিময়ে এখন তো এটা স্বীকার করবেন সবাই। টিকিটটা করে রাখেন। আমি আমার 12টা প্রায় বেজে যাচ্ছে, ওনার কাছে এসে টিকিটটা নিয়ে আমি জমা দিচ্ছি। জাস্ট এতটুকু পর্যন্ত আমি জানি। জি এই ভাই একটু শোন, সিস্টার হাজবেন্ড মানে তার বিরুদ্ধে কি সুস্পষ্ট অভিযোগ আছে? আচ্ছা তাহলে আমরা একটু ওয়ার্নিং দিয়ে দিলাম, মানে এটা অর্ডার করলাম ভাই। হ্যাঁ ওয়ার্নিং দিলাম। আর উনি হচ্ছে ওনার বন্ধু, সামাজিক কাজ করে, ঠিক আছে, মানে ওনার ওয়াইফ উত্তেজিত হয়ে তিনি তাকে সরি ভাই আমরা তর্ক সরি আমার স্টাফ স্যার না থেকে আমি ওয়ার্নিং দিয়ে দিলাম। এরপরে যদি হয় আমরা ওনার ব্যাপারে আর কোনো ভাই 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 সব ঠিক আছে, আমাদের একটা জায়গায় আপত্তি আছে। উনি একদম সরকারি কর্মকর্তার সাথে এই ব্যবহার করতে, তাহলে রোগীদের সাথে উনি কি ব্যবহার করেন? ভাই সরি আমি সরি বলি সাংবাদিকদের উপর খুব বিপদসুদ্ধ। হ্যাঁ কেন আমরা বুঝতে পারছি, সাংবাদিকদের উপর এত কিছু দেখানো যাবে না। আমরা সবই বুঝতে পারছি, সব জায়গায় এত কথা বলতে হয় না। আপনার হাজবেন্ডকে তো বলতেছে বেশি কথা বলে।
শিখতে হবে সারা জীবন ধরে। এই 300 টাকার অভিযোগ স্বাস্থ্য ভালো করে এখন বেতন পাইনি, আগে ছিলাম স্যার। আমার স্বামী চাকরি করে। আপনার নামে সুস্পষ্ট অভিযোগ আছে, বিভিন্ন দালালদের সাথে কিংবা ডায়াগনস্টিক সেন্টারদের সাথে কমিউনিকেশন আছে। আচ্ছা স্যার শোনেন, আমি সত্যি কথা বলি, আমি আমি কোন ডায়াগনস্টিক আমি পছন্দ স্যার, আমি কোন ডায়াগনস্টিক জীবনে কোনোদিন যাইনি স্যার। আমি নিজে চোখে দেখেছি স্যার, আমি নিয়ে গেছি না স্যার। আপনি সবাইকে সব ডায়াগনস্টিক আমার সাথে সাথে চলেন, সব ডায়াগনস্টিকে যাই বলেন যে এই মেয়েটাকে কোনোদিন আইস থাকি স্যার, আমি বলবো আমি জীবনে কোনোদিন কোনো ডায়াগনস্টিকে যাইনি স্যার। স্যার স্যার আমি কোনো চেম্বার কোনো রুগী একটা রুগীও কোনো চেম্বারও আমার শত্রু বেশি, কিন্তু আমি কোনোদিন স্যার আমি মিথ্যে কথা বলছি না। আমি সত্যি আমি জীবনে কোনোদিন কোনো চেম্বারে আমি কোনোদিন রোগী নিয়ে যাইনি স্যার, বিশ্বাস করেন। আমি কোনো মিথ্যা বলে স্যার, আমি সত্যি কোনোদিন নিয়ে আমার সন্তান, দুইটা সন্তানের কসম, আমি কোনোদিন কোনো চেম্বার আমি চিনিই নি, আমি যাইনি। আমার নিজের রোগী আসলে আমি কোনদিন রোগী নিয়ে কোনদিন কোন চেম্বারে ডাক্তার দেখাতেও আসিনি স্যার। আমার বিশ্বাস করলে সব চেম্বারে সব চেম্বারে চলেন, সব ডায়াগনোসিস আমার একটু দয়া করে নিয়ে চলেন। যদি কেউ বলে যে মেয়েটা আছে তাহলে আমি ধরে চলে আমি জীবনে যাইনি স্যার, বিশ্বাস করে কোনোদিন কোনো চেম্বারে যাইনি স্যার। নাম বলেছে স্যার, হ্যাঁ স্যার মিথ্যা বলছে স্যার, যেগুলো মিথ্যা স্যার জিজ্ঞেস করেন। আমি সবাই চাই না অভিযোগ বেশি কথা বলা স্যার, কোনো চেম্বারে যদি আমি যাই সেই চেম্বারের নাম বলতে বলেন কি বলুন, ওটা বাদ দাও। অভিযোগ আসছে সেটা বলে স্যার হয়, বলে স্যার যদি এরকম হয়েও থাকে আচ্ছা তোমার নামে আমাকে তো ইয়ে করে ফোন দিয়ে তাই বলেছি, আমি দেখছি ব্যাপারটা। আগে অনুসন্ধান করব, আমি তোমার ফেরানোর জন্য আমি চলে আসবো, বলতেই পারি ভালো।
এখন আরেকটা স্যার হচ্ছে সার্বিক দায়িত্বে আছে। সে এই বিষয়ে একটু বলুন যে নেক্সট টাইমে যদি বলতে বলতে আমরা হয়রান হয়ে গেছি ভাই। তাহলে কি আমরা মানে অবশ্যই আপনাদের যাদের বিরুদ্ধে প্রমাণ আছে সুস্পষ্ট, আপনারা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেন, এটা হলো আমার কথা। কারণ আমরা আপনাদের কাছে সাহায্য চাচ্ছি, হ্যাঁ আমরা অসহায় হয়ে গেছি। এই শুনছেন, আপনারা শুনছেন, টাকা নেওয়ার কোনো বিধান নাই। আমরা যে 20 টাকার একটা ইয়ে করে দিচ্ছিলাম, এখন যদি আপনারা সেটা বলেন যে নেওয়া যাবে না, আমি জিনিস আছে আমরা আপনাদের করেছিলাম, কিন্তু বলেছিলাম মানবিক হতে। একটা সার্ভিস ওদের বেতন ওরা আমাদেরকে এরকম যে একজন সিরিয়াল 35 নাম্বার আছে তাকে 2 নম্বরে ঢুকাই দিলাম টাকা নিয়ে, এগুলো তো হচ্ছে মানে সুযোগ দিলেই মানুষ সুযোগের অসৎ ব্যবহার করে। 20 টাকা যদি সিদ্ধান্ত থাকে কিন্তু ওইটাকে কাজে লাগাই যদি সে আপনার অন্য হিসেবে লোক পাঠায়, সেটা খারাপ। সেটা আলোচনা করা যাবে। এটা করে, এটাই হচ্ছে 20 টাকা করে নিলে কিন্তু 400-500 টাকা হইতেও পারে। কষ্ট হয় না, কিন্তু যদি 500 টাকা নিয়ে যদি আপনার বেশি লোক পাঠায় কমফোর্টে বা আমি যতটুকু জানি যে এটা 250 বেডের হাসপাতাল, কিন্তু 250 বেডের রোগী আছে একা। আচ্ছা ভাই, আমি একটা জিনিস দেখছিলাম 10 নম্বর ওয়ার্ডে, আমার এক বন্ধু একবার অ্যাক্সিডেন্ট করলে আমি নিয়ে আসলাম, ওখানে ওয়ার্ড বয় ছাড়া কিন্তু আর ওই যে প্লাস্টার করা, চুল কাটা এসব কাজ কিন্তু করার আর কেউ নাই, ওয়ার্ড বয়কে দিয়েই করতে হয়। এটার কি বৈধতা আছে? না, কোনো বৈধতা নাই, কোনো বৈধতা নাই দাদা। এটা ছাড়া কিন্তু হয় না, কোনো নার্স বা আমি এখানে প্রত্যেক ডিপার্টমেন্টের কাছে রোস্টার চেয়েছি। এবং এর আগে আর আমি তাপসদা থাকার সময় আমি তাপসদাকে বলছি যে দাদা এটা কি সিস্টেম কিনা, বলছি এখন রোগীর চিকিৎসা চাইলে আসলে এইভাবে করে নেন, মানে আমি আপাতত রোগীর চিকিৎসা চাইলে এইভাবেই করে নেন আপাতত, এখন এটাই চলছে। এটা আমরা চলতে দিতে পারি না, চলমান থাকতে হবে। আচ্ছা ভাই, মানে একটা সিস্টেম করা যায় না, একটা স্লিপ আকারে রোগী ওই জায়গাতে স্লিপ নিয়ে খুব সুন্দরভাবে সিরিয়ালি আপনাদের কাছে পৌঁছাতে পারবে? হ্যাঁ, মানে এটা করেন না, মানে ডাক্তার তো একটা লোক রেখে সেটা করবে, ডাক্তার সেই লোকটা তো নাই। আপনারা যখন একটা লোক দেন, আমরা যে লোকটা দিই সেই তো করাপ্টেড হয়ে যায়। লোক নাই, এত বড় একটা হাসপাতাল যেখানে লোক নাই, আপনি যে ওকে বাদ দিয়ে দিবেন, সব ঘরের মধ্যে একটা লোকের থেকে বেতন থাকে, তাকে বলা যায় তুই তোর টাকা নিছিস কেন? স্যার আমাকে খাটাচ্ছেন সারাদিন, তাহলে কে এটা ইয়ে দেবে? হাসপাতাল দিবে না। ডাক্তারের কাছে তখন আসলে সিরিয়াল মেইনটেইন হয়, মেইনটেইন অবশ্যই হয়, ওরই তো উচিত 1 2 3 4 লিখবে, তাই না? রুগী জানবে যে আমার সিরিয়াল হলো 10, তাহলে আমি 9 এর পরে আমি ঢুকবো। বাংলাদেশে একটা মেডিকেল, ঢাকাতে পপুলারকে দেখছি, আমার খুবই ভালো লাগে। পপুলারে আপনি মন্ত্রী হন আর এমপি হন, আপনি এদিক থেকে ওইদিক করতে পারবেন না, অনেক জায়গাতে সিরিয়ালের মধ্যে দিয়ে আপনাকে। আমরা এগুলো মিটিং এ বলেছি, রোগীর সিরিয়াল নাম্বার থাকবে, কোনো গ্যাঞ্জাম হবে না, রোগী সারাদিন দাঁড়ায় থাকবে। 50 নম্বর সিরিয়াল, আমার কোনো সমস্যা নাই, আমি জানবো আমি 50 নম্বরেই যাবো। কিন্তু সে যদি দেখে যে 60 নম্বরটা তার আগে চলে যাচ্ছে ওই টাকার বিনিময়ে, তখন তো এটা কষ্টকর, কিন্তু আমি লাইনে দাঁড়িয়ে আছি, একটা মানুষ চলে যাচ্ছে, আচ্ছা উনি আর ভালো কথা বলেছেন, যে ডাক্তারের যে আয়া তার বেতন তাকে ডাক্তার দিবে, আমি কত দিবে ডাক্তার বেতন? ডাক্তার কত বেতন দিতে পারে আপনার ধারণা বলেন? না আমি বলি, এখন ওরা তো না আমি বলি ওরা যে আউটসোর্সিং করে 18,000 টাকা বেতন দেয়, আউটসোর্সিং করে 18,000 টাকা বেতন দেয়, ডাক্তার কি সেটা দিতে পারবে? ডাক্তার কি সেটা দিতে পারবে? ডাক্তার দিলে কত দিবে? 5,000 টাকা। 5,000 টাকা তো হবে না, আর তো লোক পাবেন না। যদি ওরকম হয়, আপনারা 5,000 টাকা আমার সামনে একটা লোক দিয়ে দেন, আমরা প্রতি জায়গায় জায়গায় বসাই দেবো। এটা তো আমরা সমাধান করতে পারছি না, দেখেন কিভাবে সমাধান করা যায়। এই 20 টাকা না দিলে লোকও পাবো না। তাহলে কাজ করেন, আমরা টিকিটের দাম 5 টাকা থেকে 15 টাকা করেন, বুঝলেন? ওটা তো আরো বিশাল ব্যাপার, ওটা নিয়ে তো গভর্নমেন্টের ইয়ে নিয়ে না, ওটা নিয়ে তো মানে সিস্টেম সরকার যদি নিয়োগ দিলেই পারে, নিয়োগ তো দেয় না। নিয়োগ দিয়ে বেতন বাড়াই দিলে পারে।
তিনটা সুইপার। আর সন্তান সুইপার মানেই মনে করো সে কাজ করবে, অসুস্থ হয়ে থাকবে। এই কি ব্যাপার? অভিযোগ হচ্ছে যে ভাই 20 টাকা নিতে হলে আপনাকে সিরিয়াস ব্রেক করতে হবে, না হলে আপনাকে কে 20 টাকা দেবে? না 20 টাকা সবাই দেয়। 20 টাকা কে দেবে? ফেসবুকে আপনারা রিপোর্ট করেন 20 টাকা না দিলে আরে কথা কিন্তু ভ্যালিড যে 20 টাকা এমনি রুগী দিতে চাইবে না সমস্যা। দেখছেন না তো সুবিধা দেয় তখনই দিয়ে দেয়, মানে আমরাও তো খারাপ সিচুয়েশন তো এরকমই হয় বারবার। বলতে হবে আমরা ওই মিটিংয়ে বলেছি তো ওটা আবার ঠিক করতে কেন দিবে এটা তো আমরা বলতে পারি না দিবে। আচ্ছা এখন সমাধান কি একটু শেষটা নিয়ে আমরা যার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ আছে আমি যে বলতে যাচ্ছি তাকে আইনের আওতায় নিয়ে আসুক, আর অন্যদের যাদের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ নাই তাদেরকে প্রাথমিক অবস্থায় ওয়ার্নিং দেওয়া হোক আর পুরো ব্যাপারটা একটু চলমান থাকুক। কেমন আমি কেমন কথা বললাম? আমরা চাই যে সেবা সব সময় চলমান থাকুক, কিন্তু সেটা আপনাদের তরফ থেকে সুপারিশ দেন, আপনাদের তরফ থেকে সুপারিশ দেন আমাদেরকে যে স্যার এইভাবে এইভাবে আপনি আগান। আমরা সত্যি যত রকম প্ল্যান করেছি আমরা সবটাতেই ব্যর্থ হয়ে গেছি। আমি নিয়োগ হওয়ার পর থেকে আমি সত্যিকার অর্থে এগুলো নিয়ে মানে একদম আমরা অস্থির হয়ে গেলাম। এবং আমরা না পেরে গতকাল আমরা ডিসি স্যারকে মিটিং এ আমরা এগুলো উপস্থাপন করেছি যে আপনারা আইনত ব্যবস্থা। সিভিল সার্জনও তো প্রেশার দিয়ে চাইছেন যে বাবা একটা অভিযান অন্তত হোক। হ্যাঁ মানে ওই একই কথা সিভিল সার্জন মিটিং এ ছিলেন। নিজেও এখন আসলে একটা সিস্টেম এটা দেখেন সবাই মিলে আমরা চিন্তা করি কি করা যায়। যদি আপনারা সবাই মিলে মনে করেন আসেন আমাদের সাথে মিটিং করেন, করে একটা সুনির্দিষ্ট প্রস্তাব দেন, ঠিক আছে? আউটডোরের সময়সীমা কি বাড়ানো যায় না? 2:30 মানে কিন্তু অনেক। একটা ডাক্তার যদি সকাল 10টার আগে বসতে পারে এই রোগী থাকেই না, আমি নিজে আউটডোরে বসা ডাক্তার, প্রবলেমটা তো ওখানেও আছে, সেটা নাই বললাম। আউটডোরে আপনার প্রবলেম হচ্ছে আপনি 3টা থেকে কিন্তু প্রাইভেট প্র্যাকটিস যেটা চলে আর কি, প্রাইভেট প্র্যাকটিসের রোগী প্রত্যেকটা প্রাইভেট হসপিটালে দেখবেন ঢালাও রোগী। আপনার প্রাইভেট প্র্যাকটিসে যেসব এখানে হাসপাতাল থেকে যেসব ডাক্তাররা যায় তাদেরকে এখানে ইনভলভ করেন। সেটা ওই সান্ধ্যকালীন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল অনেক জায়গায় চালু হয়েছে, এখানে চালু হয়নি। পপুলারে সনদে যে পরিমাণ প্রাইভেট প্র্যাকটিসে আপনাদের যেমন ভিজিট নিয়ে একটা সমস্যা আছে, কোন ডাক্তার কেউ 700 ভিজিট নেয়, কেউ 800, কেউ এখানে ভিজিটের ব্যাপারটা এখনো নির্ধারণ হয় না। যার কেউ 1100 ভিজিট নেয়, কেউ 1200 ভিজিট। আচ্ছা ওটা সমাধান কিন্তু আমি করতে পারবো না, এই ব্যাপার আমরা জানি আপনারা করতে পারবেন না, কিন্তু আপনারা প্রস্তাবনা দেন। এখন তো সংস্কার হচ্ছে, সংস্কারে আপনারা প্রস্তাবনা দেন। এমবিবিএস মানে 500, এফসিবিএস মানে 700, এমএড মানে 1000। ব্যাপারটা আপনাদের প্রতিনিধি দল নিয়ে ডিডি স্যারের সাথে না, এই ব্যাপারে আমরা কথা বলছি স্যার আমাদেরকে বলছে সংস্কারের ভিতরে এটাও থাকবে। এখন সংস্কারের ভিতর কোনটা থাকবে না, তারপরে আপনারা আগে বলেছেন তো, আরেকবার আমি জয়েন হওয়ার পরে মনে হয়নি, এটা মানে আগে ঘটনা বলছেন। আপনারা একটা সুনির্দিষ্ট প্রস্তাব দেন ডিডি স্যারের কাছে মিটিং এ, আমরা ইনশাআল্লাহ পয়েন্ট টু পয়েন্ট আমরা দেখি। আমরা আমাদের পক্ষ থেকে প্রস্তাবনা দিয়ে যাচ্ছি। প্রস্তাবনাটা ডিডি স্যার কিছু করতে পারবে সান্ধ্যকালীনটা পিএমএ কিছু বলতে পারে না। সেবা যদি মূল লক্ষ্য হয় তাহলে টাকাটা ফ্যাক্ট না। আপনার সেবা যদি উদ্দেশ্য হয় 2:30-3টা ব্যাপার না, সেবা যদি উদ্দেশ্য সারা রাত ধরে সেবা করা যায়, উদ্দেশ্য যদি ব্যবসা থাকে সময় নির্দিষ্ট হয়ে যায়। ডাক্তার তো সারা রাত ধরে ইয়ে দিবে না, ওই সান্ধ্যকালীন হয়ে গেলে আরেক গ্রুপ আসবে। হ্যাঁ, তার মানে এটা যে 2:30টার ওই ডাক্তার আবার সান্ধ্যকালীন বসবে না, সেটাই ডাক্তারের তো অভাব নেই। প্রাইভেট প্র্যাকটিসের জন্য আপনার সাথে একমত। প্রাইভেট প্র্যাকটিসের জন্য কেন পাবলিক প্রাইভেট প্র্যাকটিসের জন্য কেন মেডিকেলে যত ডাক্তার আছে তাদেরকেও তো আমরা আনতে পারছি না এখানে। ওই প্রাইভেট প্র্যাকটিসের জন্য কেন আপনার ডিরেক্টর কি প্রশ্ন করেন? এই আলোচনা আমি কেমন উপরে করে আসলাম, ডিরেক্টরও ছাড়ে না তাদের। এখানে ঝামেলা অনেক। এখানে আসলে মেডিকেল কলেজে যত ডাক্তার আছে তারা এখানে বসতো, 6 লাখ হয়ে যেত ডাক্তার, 6 লাখ। এটাই সেবা উদ্দেশ্য না
আমরা ডিউটি এখন এখানে আরেকজন কই আরেকজন বললাম কই ও আছে আমার ডিউটি পাওয়া গেল এই কজনের ডিউটি পাওয়া গেছে কিনা তোমার নাম কি আছে ডিউটি আছে কিনা তোমার দেখো স্যার যাবে সেটা নিয়ে আসেন এটা দিয়েছেন কেন তাহলে এটা স্যার আমার রোস্টার এটা ছিল মানে আমাদের আলাদা রোস্টার আছে নিয়ে আসো যাও এইটাই যে আমার জরুরি বিভাগ স্যার এই যে বিকাল জি স্যার এটা 1 তারিখে বিকেল ছিল কিন্তু আমরা এখন 10 দিন পর পর চেঞ্জ হয় স্যার এখন আমরা বর্তমান সকালে আসছি 3টা শিফটে 10 দিন পর পর চেঞ্জ প্রথমে আমাদের 1 তারিখ থেকে বুঝলাম ওরা বুঝলাম তো আর ওদের ওরা কোন রোস্টার ওইটা ওদের ওনা কোন জায়গায় আছে স্যার তো ও বলে আরেকটা রোস্টার আছে মানে কি চতুর্থ শ্রেণীতে একটাই রোস্টার হয় তাহলে এখানে আছে স্যার ওনার নাম কি স্যার আমার নাম মুখস্থ করতে পারছি না ছবি তুলে নাও দেখেন আমাদের যে ইমার্জেন্সি রোগী আছে এখানে স্যার ইমার্জেন্সি সুমন না ও না ইনচার্জকে আমি বলেছি আমাদের ওই মিটিং এ বলা হয়েছিল যে না আমি বলেছি ওকে আমি কিন্তু তোমাকে শোকজ করবো ও তো তার জানায় না কেন তাহলে এগুলা তাই না এই সুমনকে একজনকে ডাকো তো ইমার্জেন্সি সুমনকে হ্যাঁ বল ডাকছে আপনাকে ভাই স্টাফদের মধ্যে স্যার হচ্ছে অলরেডি ওয়ার্ড বয় হিসেবে আইডি কার্ড ওয়ার্ড বয় যারা নামে আছে তারা নামের বাইরে তো অনেক আছে টাকার ভাগাভাগি নিয়ে ওদের মধ্যেই গ্যাঞ্জাম হয় হ্যাঁ সুমন কোথায় আছো দ্রুত চলে আসো আমার বাইরে থেকে ঘুরে আসি আমার তো একটা মিটিং আছে স্যার প্রমাণ পেয়েছেন আমার মনে হয় ওইটার ব্যবস্থা হ্যাঁ কিছু করার আপাতত তাহলে ইয়ে করতে হবে হ্যাঁ দেখি আমি এটা এদের নাম ধরে ধরে টাকার ব্যাপারটা আপনাদের কোনো ইয়ে আছে বিষয়টা হচ্ছে রোগীর ভোগান্তি কেউ ইচ্ছা বিরুদ্ধে দিচ্ছে আমার ইচ্ছা নাই যে দিব না কিন্তু সবাই ধরেন ইচ্ছা বিরুদ্ধে দিচ্ছে বাধ্য হয়ে দিতে হচ্ছে গরিব মানুষের খারাপ করতে তাদের কাছে 20 টাকারও দাম আছে সবচাইতে খারাপ লাগে কখন ভালো জানেন ভাই ওই লাইনে দাঁড়ায় থাকা হয় আর পাশ দিয়ে একজন করে ঢোকে ধরে ঠাস ঠাস করে লাগানো হয় আমি নিজেও এইসব ঘটনা করতে ছবি তুলেছো তারপরে যে একটা ভিজিটিং কার্ড দিয়ে কোনোভাবে লাইনটা অন্তত মেনটেন করা যায় এটা তো এইগুলা অন্তত না হোক কোনো টাকা নেই ভিজিটিং কার্ড লাগে নাকি ওই প্রেসক্রিপশনের এর উপরেই তো না ওনারা টাকা সিরিয়াল নেই করা যায় কিন্তু সিরিয়ালটা আমরা ওইটা বলেছি সিরিয়ালটা না ওইটার উপরে তুমি 1 2 লেখো তাইলে এটা শুরুতেই করে নি ভাই সবথেকে বড় এই যে আমাদের সুমন ও হলো ইমার্জেন্সির ইনচার্জ একটু ওনাকে বলে দেন এর পরের বার কিছু হলে কিন্তু এই কথা বলছে প্রেসক্রিপশন লেখে কিভাবে ডক্টর থাকে বসে থাকে আজকে কি যে ডাক্তার শত পাউনি আসছিলেন ওনার প্রেসক্রিপশন রাখা আছে হ্যাঁ
ফোন দাও উনি তখন বলতো যে ম্যাডাম ছিল না, এখন বলছেন তাহলে সেই তালিকা আছে? কিসের তালিকা নাই? ডিউটির তালিকা নাই? আমি যদি রোস্টার জমা দিতে বলেছি, ওরা জমা দেয়নি। তোকে বলেছিলাম যেভাবে শোনো সুমন, আমি তোমাকে বলেছি, ম্যাডামদেরও বলেছি, তাদের ডাক্তারদের সাথে তো সবসময় অত গরম দিয়ে বলাও যায় না। ব্যাপার হচ্ছে রোস্টার ইজ ভেরি ইম্পর্টেন্ট। তোমার রোস্টারে 5 জন লোক থাকো, এই 5 জনের বাইরে লোক থাকলে আমি তাকে বহিরাগত ধরবো, তাকে দালাল ধরবো, তাকে আমি কট করবো। ঠিক আছে, বুঝলা? এই যে আমি প্রশাসন সাংবাদিক সবার সামনে বললাম, তুমি রোস্টার নিবা, নিজ দায়িত্বে নিবা, নিয়ে আমাকে জমা দিবা। মনোযোগ দিয়েছি রে ভাই, এই যে এরকম বলে না, এটা তো আমরা বলি, আজকে তোমরা আছো বলে তোমাদের সামনে আবার বললাম। মনোযোগ না, আমার তো নিজেরও বুঝতে সময় লেগেছে, এবং যখন বুঝেছি তখন থেকে আমি ডিডি স্যারের সাথে করে, আমি জানি শুধু আমি একা পারবো না। আরেকটা বিষয়, সরকারি হাসপাতালের পাশে আশেপাশে 1 থেকে 1.5 কিলোমিটার মধ্যে কোনো প্রাইভেট হাসপাতাল এবং ক্লিনিক থাকবে না। আপনারা মুখ জায়গায় হাত না দিয়ে দালাল মুখ জায়গায় ভালো কথা বলেছে। আপনারা তো এখানে আপনাদের ডাক্তারদের সম্পর্কে সব ডায়াগনোসিস সেন্টার রয়েছে, এগুলির ব্যাপারে আপনারা বুঝুন না, এরা পাওয়ারফুল, এরা সিন্ডিকেট। আগে বলে দিতে হবে যে পাওয়ারফুল, আমরা কিছু করতে পারবো না, ছাড়ি হ্যাঁ, আমরা তো এখানে ডেকে নিয়ে আসছি, যারা পারবে তারা আমাদের বলা কি এরা থামবে না। এগুলো তো সব এগুলির ব্যাপারে ভ্রাম্যমানদের আছে। হ্যাঁ, আমি ডেকে নিয়েছি ভ্রাম্যমানদের। ভ্রাম্যমান আমি চিকিৎসা একদিন আসছে, একজন অভিজ্ঞ শেষ দেখলাম কি বলে দেখে কি করতে ইমার্জেন্সি মেডিকেল অফিসার নাই, এই দায়িত্ব কে নিয়েছে? আপনি নিয়েছেন? তাহলে এই রেফারেন্স দিচ্ছেন কেন? কোর্টে গিয়েছে ম্যাডাম তো বলছেন স্যার কোর্টে গেছে। এটাই লাস্ট, এটাই লাস্ট। আরে বলছে জানেন না, কোর্টে সে তাৎক্ষণিক কাজে গিয়েছে। আচ্ছা, আমার মনে হয় সব থেকে বড় সমস্যা এখানে যেটা জরুরি বিভাগে যখন সাধারণ রোগীরা চিকিৎসা সেবা নিতে আসে, জরুরি দেখে বলেনি ভাই, যখন জরুরি বিভাগে কেউ রোগী নিয়ে আসে বা রোগী যদি আসে, সেক্ষেত্রে ভিতরে প্রবেশ করার পরে ওখানে এই জরুরি বিভাগের কতিপয় চিকিৎসক থাকে, তারা এসে ভর্তি নাই, কোনো কিছু নাই, আগে 5টা টেস্ট দিয়ে দেয়। এবং সেখানে বেশিরভাগ সময় আমরা দেখি হয় কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টার, নয়তো ডলফিন সেন্টার, এই দুইটাতে তারা রোগীকে একদম নির্দেশনা দিয়ে দেয় এখান থেকে রিপোর্ট করতে হবে। আমার কাছে এমনও সংবাদ আছে যেখানে যদি সেই রিপোর্ট না করা হয়, রিপোর্টটা এভাবে ছুঁড়ে ফেলা হয় যে এই আমরা দেখতে পারবো না। সুস্পষ্ট মধ্যে প্রাইভেট হসপিটালে, সরকারি হাসপাতালে 1 থেকে 1.5 কিলোমিটার মধ্যে কোনো প্রাইভেট ক্লিনিক এবং হসপিটাল থাকা যাবে না। সেখানে এত নির্দেশনা থাকা সত্ত্বেও আপনারা আজ পর্যন্ত কোনো রকম এলাকা এখানে ভ্রাম্যমান করেন নাই। এখন পর্যন্ত কোনো ভ্রাম্যমান নেই, যেখানে এখানে আপনার রেটের সামনে প্রাইভেট ক্লিনিক, প্রাইভেট এখানে জাইরোস্টার, ব্লাড ব্যাংক সবকিছু আছে। আপনারা এখানে 2 টাকা দালাল ধরতে কিন্তু কোটি কোটি টাকা যারা ব্যবসা করে তাদের ব্যাপারে আপনারা কিচ্ছু করছেন না। 1 থেকে 1.5 কিলোমিটার এখানে 1 থেকে 1.5 কিলোমিটার নালে 1 থেকে 150 হাসপাতাল ক্লিনিক। কম্পিউটার মালিক সেদিন বলছে ওনার নাকি 20 থেকে 25টা লাইসেন্স আছে। কম্পিউটার মালিক বলছে আমি সব করে দেব। সদর হাসপাতালে 100 গজের মধ্যে তো কোনো ডায়াগনস্টিক সেন্টার থাকে না, সেখানে 10 গজের মধ্যে কম্পিউটার মেন গেট পার হলে হাসপাতাল। আবার এই যে এটা সামান্য অভিযান চালানো খুবই জরুরি এবং প্রতিভাই চিকিৎসকের শেয়ারও আছে। আবার আরো একটা সমস্যা, যদি ডক্টরকে যেখানে বলো এখানে পরীক্ষা না করা হয় তাহলে ওই টেস্ট দেখে না, বাতিল।
অভিযোগ দিয়েছেন? অভিযোগ দেন, লিখিত আকারে অভিযোগ দেন। আপনাদের কোনো অভিযোগ কেন্দ্র আছে? আমাদের অফিস। ও এই সুতপা সমস্যা পাইছি চেয়ার আছে? আমি প্রথম থেকেই ছিলাম, হ্যাঁ আমি দেখে হ্যাঁ ভাই আমি আসতেছি, ভাই আসতেছি। হ্যাঁ আসতেছি ভাই, ম্যাচের সাথে আছি তো, একটু বসতে বলো ভাই। হ্যাঁ সুতপা বলো। আচ্ছা এটা তো আমার সই নাই, এটা কিভাবে হলো? এখন বানায় আনা হলো ভাই, ওটা এখন বানায় আনা হলো না, এটা তো কার্যকরী হয়নি, এটা কেন নিয়ে আসতো? এই জন্য একটু সময় লাগছে, লাস্ট না জি ও হচ্ছে গিয়ে পোস্টেড ছিল, ও হচ্ছে গাইনিকের পোস্টেড আর কি, হচ্ছে ডিএফ ইন্টার্ন। হ্যাঁ আমি হচ্ছে সকাল আমি 8:30 থেকে আছি। হ্যাঁ আপনাদের সাথে আমার দেখা হয়েছে, বাকি স্যার আসলেন, ওনার একটা রোগী ছিল, ওই রোগীতে আমি অ্যাডমিশন দিলাম কিন্তু। হ্যাঁ দিয়ে আমাকে এখান থেকে ফোন দিল যে আমি আপনাকে বলি ব্যাপারটা। লেখা না